Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with All India rank 594 and the score of 685. Okay, so আমরা চ্যাপ্টার নাম্বার 9 ক্লাস 11 বায়োলজি, যেটা হচ্ছে বায়োমলিকিউলস, জৈব অণুসমূহ শুরু করেছিলাম। এবং এখনো অবধি আমরা কি কি পড়েছি, যে কিভাবে রাসায়নিক বিশ্লেষণ করতে হয়, যে সমস্ত রাসায়নিক পদার্থগুলি, যে সমস্ত অণুসমূহ আমাদের মানব শরীরে এবং অথবা যে কোনো জীবিত শরীরে, উদ্ভিদ শরীরের মধ্যে কিছু কমন পাওয়া যায়। আমরা দেখেছিলাম জীব এবং জড়ের মধ্যে যে সমস্ত পদার্থগুলি পাওয়া যায় তাদের কম্পোজিশন বা তাদের উপাদানের পার্থক্য, এবং তার সঙ্গে আরো দেখেছিলাম যে কোন উপাদানের কতটা অনুপাত বা অনুপাতিক রেশিও, কি অনুপাতে তারা থাকে। তারপরে আমরা আরো দেখেছিলাম অ্যামিনো কিছু বৃহৎ জৈব অণুসমূহ, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, তাই তো, অ্যাসিড দ্রাব্য অংশ এবং অ্যাসিড অদ্রাব্য অংশ। তার সঙ্গে আমরা লিপিড পড়েছি, এবং আমরা এছাড়া পড়েছি বিপাকজাত বস্তুসমূহ। বিপাকজাত বস্তুসমূহ অর্থাৎ আহ, যে সমস্ত বস্তুসমূহ বিপাকের কোনো না কোনো দশায় তৈরি হয়। এবার কিছু রয়েছে যেগুলি হয়তো এসেনশিয়াল ফাংশন অফ লাইফ, মানে জীবনের যে সমস্ত প্রয়োজনীয় কাজ, নিত্য সেই অত্যাবশ্যক কাজের জন্য যে সমস্ত পদার্থ কিছু তৈরি হয়, আবার কিছু রয়েছে যেগুলো অ্যাজ আ সাইড প্রোডাক্ট, তাই তো, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় এবং সেগুলি মানব কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস বা গৌণ বিভাগজাত সমূহ। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ এনজাইম। এই চ্যাপ্টারে যদি দুটো কোশ্চেন আসে, তার মধ্যে একটা এনজাইম থেকে থাকবেই, অবশ্যই অবশ্যই। বিকজ এনজাইমের কনসেপ্ট নট অনলি ইন দিস ক্লাস 11-12, এরপরেও আমরা যখন তুমি যখন এমবিবিএস করবে, তখনও এনজাইম পার্ট ইজ ভেরি মাচ লিঙ্কড উইথ আদার্স। ওকে, তো এটা অনেক বেশি একটু কনসেপচুয়াল এবং তার সঙ্গে একটু কিছু জায়গায় মনে রাখতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা বুঝি এনজাইম বা উৎসেচক কি। তো সহজ ভাষায় যদি আমি জিজ্ঞেস করি যে উৎসেচকের মানে এরা কি, কোন প্রকারের, তো উৎসেচকগুলি হচ্ছে যে জৈব বৃহৎ অণু ছিল প্রোটিন, সেই প্রোটিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরাও অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক আছে, এবার প্রোটিনের কোন স্ট্রাকচার, 3 ডিগ্রি স্ট্রাকচার বা প্রগৌণ যে গঠনটা ছিল, সেই গঠনটা তার সেরি গঠন। ওকে, এবার কিছু নিউক্লিক অ্যাসিড রয়েছে যারা এনজাইম মতো কাজ করে। তাহলে এনজাইম মেইনলি হচ্ছে প্রোটিনেশিয়াস, কি তবে কিছু নিউক্লিক অ্যাসিড রয়েছে যেগুলো এনজাইম হিসেবে কাজ করে। একটা উদাহরণ আমি দিতে পারি, রাইবো নিউক্লিয়াস। ওকে, এদেরকে কি বলা হয়, রাইবোজাইম। দেখো, রাইবো এনজাইম, রাইবোজাইম। ওকে, এবার কেউ যদি একটা ডায়াগ্রাম, মানে একটা এনজাইমকে যদি ডেপিক্ট করতে চায়, তাহলে সে সেটাকে একটা লাইন ডায়াগ্রাম দিয়ে ডেপিক্ট করতে পারে, যে হ্যাঁ এটা একটা এনজাইম, লাইক দিস। এবার এনজাইম ও প্রোটিনের মতো, প্রোটিন যেহেতু, সো ইট উইল হ্যাভ প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার এন্ড টার্সিয়ারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার মানে যেখানে শুধু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা, অ্যামিনো অ্যাসিড যে সজ্জা, সেটা দেখানো হয়, তাই তো। এবং তার সঙ্গে সেকেন্ডারি এবং টার্সিয়ারি, সেকেন্ডারি যেখানে হ্যালিক্যাল স্ট্রাকচার, প্যাঁচানো গঠন, এবং তার সঙ্গে ফিতা প্লেটের শীট, পাতের মতো। আর টার্সিয়ারি বা প্রগৌণ গঠন যেটা রয়েছে, সেই গঠনটা যদি ভালো করে লক্ষ্য করে থাকি, তাহলে সেই গঠনটায় আমরা দেখতে পাই যে এই গঠনটা হচ্ছে যেখানে ব্যাকবোন অফ প্রোটিন চেন ফোল্ডস, মানে প্রোটিনের যে চেন গুলি ছিল, এরকম প্রোটিন চেন গুলো এবার যখন এরা একে অপরের উপর ফোল্ড করতে শুরু করে, পেঁচানো শুরু করে দেবে, এরকম ছিল, রাইট। এরকম হ্যালিক্স ছিল। এবার যখন মনে করো এটা একটা স্প্রিং, আমি যদি স্প্রিংটাকে পেঁচিয়ে আবার এর উপরে এরকম স্প্রিং করে দিই, তাহলে হবে তো এরকম 3D টাইপের একটা গঠন। তো এই গঠনটাকে আমরা কি বলছি, এই গঠনটাকে আমরা বলছি 3D স্ট্রাকচার বা টার্সিয়ারি স্ট্রাকচার। ক্লিয়ার? বা প্রগৌণ গঠন উৎসেচকের। এবার তাহলে এখানে কি হবে, চেন গুলো ক্রিস ক্রস দেখা যাবে, অনেক জায়গায় এরা ক্রস ক্রস হবে, ক্রিস ক্রস হবে, তাই তো। এবং অনেকগুলো তাহলে কি হবে, অনেকগুলো ছোট ছোট পকেট ফরমেশন হবে, কোথাও কোথাও হয়তো এরকম ক্রেভিস টাইপের ফরমেশন হবে, তাই তো। তাহলে অনেক আমরা এরকম জায়গা পাবো যেগুলিকে বলতে পারি যে, মানে যে স্পেস গুলো রয়েছে, অনেক জায়গায় এরকম অ্যামিনো অ্যাসিডের হচ্ছে চেন গুলো ছিল, চেন গুলো পেছে পেছে যদি একে অপরের উপর সজ্জিত হয়ে যেত, অনেক জায়গায় এরা একে অপরকে ক্রস করেছে। আবার অনেক জায়গায় এরা কি করেছে, ফাঁক ফাঁক ফোকর, অনেক পকেটের সৃষ্টি করেছে। তো এরকম একটা পকেট যদি মনে করো, এরকমই একটা পকেট হচ্ছে অ্যাক্টিভ সাইট।
অনেকগুলো পকেট রয়েছে। এবার এর মধ্যে একটা পকেট হচ্ছে অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। সক্রিয় স্থান মানে কি? এটা হচ্ছে সেই পকেট বা সেই ফাঁকফোকরটা যার মধ্যে সাবস্ট্রেট বা আমার যে, যার উপর রিয়াকশন মানে যে বিক্রিয়া, এনজাইম যার উপর অ্যাক্ট করে, তাই তো, উৎসেচকগুলি যার উপর কাজ করে প্রোডাক্ট তৈরি করবে, তো সেই সাবস্ট্রেট গুলো কোন স্থানে বাইন্ড করে, তাহলে সেটা বাইন্ড করে হচ্ছে এই সক্রিয় স্থানগুলিতে। ঠিক আছে, ওকে। দাস উৎসেচ এনজাইম থ্রু দ্য অ্যাক্টিভ সাইট ক্যাটালাইজ রিঅ্যাকশন এট হাই রেট। তাহলে এই উৎসেচকগুলি কি করে, এই অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থানের সঙ্গে বাইন্ড করে এবং রিঅ্যাকশন গুলিকে বা বিক্রিয়াগুলিকে আরো উচ্চ হারে ঘটাতে সাহায্য করে। মানে এই কিন্তু এনজাইম রিয়াকশনটা করছে না, আসলে যে বিক্রিয়াটা অলরেডি হচ্ছে সেই বিক্রিয়ার রেটটাকে, সেই বিক্রিয়ার হার, মানে কত তাড়াতাড়ি হবে সেই গতিটাকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, সো রেট ইনক্রিজ করে দেয় ও। ওকে, এবার এনজাইম ক্যাটালিস্ট বা উৎসেচক কিভাবে তোমরা রাসায়নিক রসায়নের মধ্যে যখন অজৈব রসায়ন পড়বে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেক ক্যাটালিস্ট পাবে, উৎসেচক অনুঘটক পাবে। তো সেই অনুঘটক গুলো কিভাবে বায়োলজিক্যাল বা জৈব অনুঘটক যেটা হচ্ছে উৎসেচক, এদের দুজনের মধ্যে কি ডিফারেন্স, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় এনজাইম এবং ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস। তো ডিফারেন্স হচ্ছে এই যে, যে সমস্ত অজৈব অনুঘটক রয়েছে সেগুলি হচ্ছে অনেক হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে অ্যাক্ট করে, তাই তো। তোমরা দেখবে যখনই এদের কাজ করবে তো অনেক বেশি টেম্পারেচার, অনেক বেশি তাপমাত্রা এবং অনেক বেশি আহ, চাপের প্রয়োজন হবে। কিন্তু এনজাইমের ক্ষেত্রে এটা হয় না, তাই তো। এনজাইম উৎসেচকের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করে দেখো, খুব বেশি উচ্চ চাপ বা উচ্চ তাপ থেকে কি হয়, এরা ড্যামেজ হয়ে যায়, তাই তো। এদের উৎসেচকগুলি নষ্ট হয়ে যায় অনেক বেশি তাপমাত্রায়। ওকে, তবে এমন কিছু কিছু উৎসেচক আমরা নিষ্কাশন করতে পেরেছি যেগুলো সাধারণতই অনেক হাই টেম্পারেচারে কাজ করে, তাই তো। যেমন মনে করো যেগুলো সালফার স্প্রিং, তাই তো, সালফার সমন্বিত উষ্ণ প্রস্রবণ, বা মনে করো কোথাও যদি আমি একটা হট ভেন্টস নিয়ে নিই, তাই তো, উষ্ণ বায়ু তরল নির্গমন পথ যেগুলো, ঠিক আছে। সেই সমস্ত জায়গায় যে সমস্ত মলিকিউল, যে সমস্ত অর্গানিজম থাকে, যে সমস্ত জীবেরা থাকে, যেমন সালফার ব্যাকটেরিয়া, আরো বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, তাদের যে এনজাইম, তাদের যে উৎসেচক গুলো রয়েছে, সেই উৎসেচক গুলো সবসময় উচ্চ তাপমাত্রাতে কাজ করে। তো এরকমই কিছু উৎসেচক পাওয়া যায় যেগুলো খুবই হাই টেম্পারেচারে কাজ করে। তবে জেনারেলি সাধারণত যে সমস্ত উৎসেচক গুলি পাওয়া যায় সেগুলি সাধারণত উচ্চ তাপমাত্রা বা চাপে নিজেদের গঠন নষ্ট হয়ে ফেলে, তাই তাদের কার্যক্ষমতা বজায় থাকে না, কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে। কিন্তু এই যে হাই টেম্পারেচারে যে সমস্ত উৎসেচক গুলি থাকে, যেমন হট ভেন্ট বা সালফার ব্যাকটেরিয়া উৎসেচক গুলি, এগুলো অনেক উচ্চ তাপমাত্রায় নিজেদের গঠনকে বজায় রাখতে সক্ষম এবং নিজের কার্যক্ষমতাকেও বজায় রাখতে সক্ষম। তাই থার্মাল স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এনজাইম। তাই হচ্ছে যে সমস্ত থার্মোফিলিক জীবসমূহ রয়েছে, যেমন থার্মোফিলিক কথাটা মানে কি, যারা টেম্পারেচার লাভ, দে লাভস টেম্পারেচার। তো এই তো, যে উচ্চ তাপমাত্রার মধ্যে যে সমস্ত জীবেরা থাকে, সেই সমস্ত জীব থেকে নিষ্কাশিত যে উৎসেচক গুলি রয়েছে সেগুলো অবশ্যই উচ্চ তাপমাত্রায় কি হবে, স্থিতিশীল হবে, তাদের গঠনও বজায় থাকবে এবং তাদের কার্যক্ষমতাও বজায় থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা ছিল বেসিক একটা উৎসেচকের কি রকম গঠন, উৎসেচকের প্রকার কি, তাই তো, ওর নেচার কি, এবং উৎসেচকের তার সঙ্গে আমরা কিছু পার্থক্য দেখলাম অজৈব রাসায়নিক যে অনুঘটক গুলি রয়েছে, অনুঘটক থেকে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন আসে যে কিভাবে উৎসেচক রাসায়নিক বিক্রিয়াগুলি করে। তো দেখো, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কেমিক্যাল কম্পাউন্ড বা যে কোনো একটা রাসায়নিক পদার্থ রাসায়নিক যৌগ দু ধরনের পরিবর্তন করতে পারে। এইদার ফিজিক্যাল চেঞ্জ বা একটা ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে ভৌত পরিবর্তনটা কি, ভৌত পরিবর্তন যেখানে মনে করো ওর শুধুমাত্র শেপে পরিণত হয় বা আকারে পরিণত হয়, কিন্তু কোন রকম বন্ড বা যে বন্ধনগুলি রয়েছে সেই বন্ধনগুলো ভাঙন বা গঠন কিছু হচ্ছে না, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা। ঠিক আছে, এরা নিজেদের আকার পরিবর্তন করছে। তো এটা একটা ভৌত প্রক্রিয়া। আর ভৌত পরিবর্তন হচ্ছে পদার্থের এক স্টেট থেকে অন্য স্টেটে পরিণত হতে পারে। একটা উদাহরণ নিয়ে নাও, যখন আইস কনভার্ট হয়ে যায় ওয়াটারে, বা ওয়াটার কনভার্ট হয় ভেপারে,
তাই তো? মানে বরফ যখন জলে পরিণত হয় বা জল থেকে যখন বাষ্পে পরিণত হয়, তো এই যে পদ্ধতিটা ভৌত প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কিন্তু সেরকম কোনো বর্ণের কিন্তু এখানে মনে রাখবো যে সেরকম কোনো বন্ডের বেশি চেঞ্জ হয় না, হয়তো কিছু হাইড্রোজেন বন্ড চেঞ্জ হয়, কিন্তু এদের যে আলটিমেট গঠন, এই যে এইচ টু ওই আছে, ও এইচ এটাই আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু কিছু এরকম রিয়াকশন রয়েছে যেখানে বন্ডের যে বন্ধনীগুলি থাকে সেগুলি অনেক বন্ধন, নতুন বন্ধনের সৃষ্টি হয়, আবার অনেক জায়গায় বন্ধনী ভাঙে। ঠিক আছে? এরকম একটা এই ঘটনাগুলিকে বলা হয় রূপান্তর। তাই তো? এই যে রূপান্তর হচ্ছে, যেখানে একটা বন্ধনী সৃষ্টি হচ্ছে বা বন্ধনী ভাঙন হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। ইটস কল্ড কেমিক্যাল রিয়াকশন। ওকে? উদাহরণ হিসেবে তোমরা এটা দেখতে পারো, ব্যারিয়াম ডাইঅক্সাইড তার সঙ্গে H2SO4 সালফিউরিক অ্যাসিড রিয়াক্ট করে বেরিয়াম সালফেট এবং জল বেরিয়ে গেল। এখানে কিন্তু অনেক বন্ড ভেঙেছে, H2SO4 থেকে H2O বেরিয়ে গেছে, সালফেট বন্ডটা গিয়ে ব্যারিয়ামের সঙ্গে জুড়েছে। তো এখানে দেখো অনেক নতুন নতুন বন্ড সৃষ্টি হয়েছে, অনেক বন্ধনের সৃষ্টি হয়েছে, বা অনেক বন্ধনী, পুরোনো বন্ধনী ভাঙন হয়েছে। ঠিক আছে? তো এটা যে উদাহরণটা দেওয়া হয়েছে, এই উদাহরণটা কিন্তু একটা অজৈব রাশি, কারণ এখানে দেখো শুধুমাত্র আহ অজৈব পদার্থগুলোই রয়েছে। এবার আমি যদি স্টার্চ নিই বা শ্বেত সার নিই, শ্বেত সারের যদি আমি হাইড্রোলিসিস করি বা আদ্র বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রিয়াকশনটাকে বলা হবে জৈব রাসায়নিক বিক্রিয়া, কারণ আমি জৈব পদার্থের উপর কাজ করছি। এবার এই ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেস যেগুলো রয়েছে, ভৌত বা রাসায়নিক যেই প্রক্রিয়ার কথাই বলো না কেন, আমি যখন রেট বা আমি যখন এই সমস্ত বিক্রিয়ার হার বোঝাতে চাই, তখন আমি সেটাকে কিভাবে প্রকাশ করি? সেটাকে আমরা প্রকাশ করি বিক্রিয়ার হার ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি। হোয়াট ইজ ডেল পি এন্ড হোয়াট ইজ ডেল টি? ডেল পি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সাবস্ট্রেট পরিণত হলো প্রোডাক্টের মধ্যে, আমার যে কাঁচামালটা ছিল সেটা কতটা পরিণত হলো আমার যে পদার্থ আমি তৈরি করতে চাইছি, তো কতটা পদার্থ চেঞ্জ হলো বা কত পদার্থের মধ্যে রিয়াকশন হলো, সেটা হচ্ছে ডেল পি। আর কতটুকু সময়ের মধ্যে, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে, তো সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে ডেল টি। ওকে? এবার রেটকে অনেক সময় ভেলোসিটিও বলা হয়, অনেক সময় একে বেগ বলা হয়। কারণ এবার যদি কখন বলা হয় এটা, যখন মনে করো যদি বিক্রিয়ার গতিমুখটা নির্দিষ্ট থাকে, আমি বলেছি হ্যাঁ বিক্রিয়া শুধুমাত্র এই দিকেই যাচ্ছে, তো যখন আমি ডিরেকশনও সেট করে দেবো তখন সেটা ভেলোসিটি বললাম। আমরা জানি ভেলোসিটি বা বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তো এর শুধুমাত্র মান থাকবে না, মানের সঙ্গে দিকও থাকবে। তো যখন আমি একে দিক স্পেসিফাই করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ভেলোসিটি। ওকে? বা বেগ, গতিবেগ। এবার ভৌত বা রাসায়নিক বিক্রিয়া অন্যান্য সঙ্গে এগুলো অনেক জিনিসের উপর ডিপেন্ডেন্ট, অনেক জিনিসের উপর নির্ভর করে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে? বা তাপমাত্রা। এবার একটা রুল অফ থাম্ব রয়েছে, যে এটা সাধারণত অনেক ক্ষেত্রে ফলো হয়। সেটা কি? যে সাধারণ চলতি নিয়ম এটা, ঠিক আছে, যে 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে হার দ্বিগুণ অথবা অর্ধেক হয়ে যায়। যদি 10 ডিগ্রি বাড়াই তাহলে হয়তো হার বেড়ে যাবে দুগুণ, আর যদি 10 ডিগ্রি কমাই তাহলে সেটা কমে যায়। ঠিক আছে? দুগুণ কমে যাবে। আর যদি 10 ডিগ্রি বাড়ায় তাহলে দুগুণ বেড়ে যাবে। চলতি একটা নিয়ম রয়েছে। ঠিক আছে? রুল অফ থাম্ব। ক্যাটালাইজড রিঅ্যাকশন প্রসিডস অ্যাট রেটস ফাস্টলি হায়ার দ্যান দ্য আনক্যাটালাইজড ওয়ান। কোনো একটা রিয়াকশন যেটা অনুঘটকের প্রেজেন্সে হচ্ছে, অনুঘটক যুক্ত যে কোনো একটা রিয়াকশন অনুঘটক বিহীন বিক্রিয়ার থেকে অনেক তাড়াতাড়ি হয়, অনেক বেশি তাড়াতাড়ি, হ্যাঁ, অনেক বেশি হারে সম্পন্ন হয়। অবশ্যই, কারণ আমরা জানি অনুঘটকের কাজ কি? অনুঘটকের কাজই হচ্ছে বিক্রিয়ার হারকে, তাই তো, বিক্রিয়ার হার বৃদ্ধি করা, তাই তো, রেট ইনক্রিজ করা। ওকে? ফাস্টার রেটে, অনেক তাড়াতাড়ি, দ্রুত হারে সেই বিক্রিয়াটাকে সম্পন্ন করা হচ্ছে অনুঘটকের কাজ। এবার যখন এনজাইম বা উৎসেচক যখন কাজ করে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, তখন আমরা দেখতে পাই যে এর বিক্রিয়ার হারগুলি খুবই বেশি পরিমাণে বৃদ্ধি পায় দেন আনক্যাটালাইজড উৎসেচক বিহীন রিয়াকশন গুলির থেকে। ঠিক আছে? এবার হয়তো অনেকটাই আমরা বুঝতে পেরেছি। এই তোমরা বলছো কতটা হারে কতটা বৃদ্ধি বৃদ্ধি পায়, তো একটা উদাহরণ দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, যদি আমি ইন দ্য অ্যাবসেন্স অফ এনজাইম, উৎসেচক বিহীন একটা বিক্রিয়ার কথা বলি, যেমন H2CO3 বা হাইড্রোজেন বাইকার্বনেট। ঠিক আছে? হাইড্রোজেন বাইকার্বনেট যদি কোনো রকম এনজাইম না থাকে, সাধারণ অবস্থায় ছেড়ে দাও, তো CO2 H2O মিলে বাইকার্বনেট তৈরি করবে প্রায় ঘন্টার মধ্যে, 1 ঘন্টায় 200টা মলিকিউল মাত্র।
এবার সেম রিয়াকশনটাকেই যদি আমি কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে, কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকের প্রেজেন্সে করি, তাহলে সেক্ষেত্রে এই রিয়াকশনটা বা এই বিক্রিয়ার হারটা কতটা বেশি বৃদ্ধি পায় বুঝতে পারো। যে তখন 1 সেকেন্ডে প্রায় 600, 600 কেন বলছি, 6 মিলিয়ন মলিকিউল, 6 মিলিয়ন মলিকিউলস, 6 মিলিয়ন না, 6 লাখ, এটা ঠিক আছে, হ্যাঁ, 6 লাখ মলিকিউল 1 সেকেন্ডে। তাহলে বুঝতে পারছো এনজাইম বা উৎসেচক কি হারে রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি করলো, রাসায়নিক বিক্রিয়ার হারটাকে, যে প্রায় উৎসেচক বিক্রিয়ার হারকে প্রায় 10 মিলিয়ন গুণ বাড়িয়ে দিয়েছে, 10 মিলিয়ন টাইমস, 10 মিলিয়ন মানে প্রায় 1 করোড় টাইমস, 10 মিলিয়ন টাইমস। তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারছো যে হ্যাঁ উৎসেচকের পাওয়ার কত বেশি, তাই তো? উৎসেচক কত আশ্চর্য ভাবে কতটা ভাবে হাই করতে পারে। এবার অনেক হাজার হাজার এনজাইম রয়েছে যেগুলো হয়তো উম, বিভিন্ন বিক্রিয়া, আমাদের শরীরের মধ্যে যত রকম বিক্রিয়া আছে বেশিরভাগ বিক্রিয়াই কিন্তু উৎসেচক দিয়েই কন্ট্রোল, উৎসেচক দিয়েই আহ সেগুলি সম্পন্ন হয়, কারণ উৎসেচকদের মাধ্যমে সেগুলিকে সমন্বয় করতে সক্ষম এবং সেগুলোকে আমরা কন্ট্রোল করতে সক্ষম। ঠিক আছে, এবার কোন ধাপের রাসায়নিক বিক্রিয়ার প্রতিটি ধাপ একটা মাল্টি স্টেপ কেমিক্যাল আছে, মনে করো একটা রিয়াকশন যেখানে একটা স্টেপে কনভার্ট হচ্ছে না, যেমন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, প্রায় 10 স্টেপের একটা রিয়াকশন, 10 ধাপের একটা রিয়াকশন, তখন প্রত্যেকটা স্টেপে ভিন্ন ভিন্ন এনজাইম, বিভিন্ন বিভিন্ন উৎসেচক হতে পারে, আবার কখনো কখনো একই উৎসেচক একের বেশি ধাপের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। তো এই ঘটনাগুলিকে বলা হয়, এই যে একটা পাথওয়ে, একটা যে পুরো পথ, এই পথগুলোকে বলা হয় বিপাকীয় পথ বা মেটাবলিক পাথওয়ে। ঠিক আছে, যখন মোর দ্যান ওয়ান এনজাইম আর সেম এনজাইম ইজ ইউজড ইন মোর দ্যান ওয়ান স্টেপ, মানে যখন রিয়াকশনটা কোন একটা বিক্রিয়া যখন একের বেশি ধাপে হয় তখন সেটাকে একটা পাথ বলা হয়, তাই তো, বিভাগীয় পথ। এবং সেখানে বিভিন্ন স্টেপের মধ্যে বা বিভিন্ন ধাপের মধ্যে হতে পারে যে একই উৎসেচক ব্যবহৃত হচ্ছে বা ভিন্ন উৎসেচক ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল দেখে নাও, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, বা এখানে দেখতে পারো গ্লুকোজের শ্বসন হচ্ছে, এগুলি এক্সাম্পল দেখতে পারো। গ্লুকোজ যখন পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয় প্রায় 10টা ডিফারেন্ট টাইপের ভিন্ন টাইপের উৎসেচক ব্যবহৃত হয় প্রত্যেকটা বিপাকীয় পথের মধ্যে। এবার যখন তোমার রেসপিরেশন পড়বে সেখানে দেখবে যে প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা উৎসেচক ব্যবহৃত হচ্ছে। এবার এই অবস্থায় তোমরা এতটুকু তো জানো যে একটি বা দুটি অতিরিক্ত বিক্রিয়া যদি হয়, মনে করো আমি যদি পাইরুভিক অ্যাসিড, এবার এখানে যদি আমি আরেকটা বা একটা বা দুটো যদি এক্সট্রা, তো একটা বা দুটো যদি ভিন্ন কোন রকম অতিরিক্ত যদি কোনো বিক্রিয়া আমি এখানে অ্যাড করে দিই, তাহলে আমরা যে এন্ড প্রোডাক্ট পাইরুভিক অ্যাসিড ছিল এটা কনভার্ট হয়ে যেতে পারে ল্যাকটিক অ্যাসিডে, এটা কনভার্ট হয়ে যেতে পারে অ্যালকোহলে। তাহলে যখন আমি যদি একটা বা দুটো বিক্রিয়া শুধুমাত্র চেঞ্জ করে দিই, তাহলে আমার যে শেষ উৎপন্ন পদার্থ হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা একটা উদাহরণ হিসেবে দেখে নাও, যখন অবাত অবস্থা থাকে, মানে যখন অক্সিজেন অ্যাবসেন্ট, তাই তো, অবাত অবস্থায়, অবাত অবস্থায় আমাদের পেশি গুলি, আমাদের পেশি কলাগুলি কি করে, পেশি কলাগুলি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, কন্ডিশনে স্কেলেটাল মাসল ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করে। আবার সাধারণ স্বাভাবিক একদম সবাত অবস্থাতেই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আমরা জানি। এবং ইস্টের ক্ষেত্রে এরা একটা বিশেষ প্রক্রিয়া করে যেটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া, এবং এই সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এরা কনভার্ট করে কিসে, ইথানল বা একটা যেটা অ্যালকোহল। তাহলে বিভিন্ন শর্তের মধ্যে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা সবাত কন্ডিশন নাকি অবাত, ঠিক আছে, এবার কার মধ্যে হচ্ছে, কোন এনজাইমের মধ্যে, সরি, কোন অর্গানিজম বা কোন জীবদেহ হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে। তো ইস্টের ক্ষেত্রে যেমন এটা ইথানলে কনভার্ট, এখানে এদের মধ্যে সন্ধান নামে একটা প্রক্রিয়া দেখা যায়। আর আমাদের পেশির মধ্যে যখন দেখো, যখন অবাত কন্ডিশন রয়েছে, অবাত অবস্থায় এরা কনভার্ট হয়ে গেল ল্যাকটিক অ্যাসিডে। তাহলে আমরা এখন আপাতত কি কি দেখলাম, এনজাইম কি, উৎসেচক কি এবং উৎসেচক গঠন বা প্রকার, তারপরে আমরা জানলাম যে উৎসেচক কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে। তো এবার এইটা বোঝার চেষ্টা করি, আমরা এখন অবধি এটা দেখলাম যে হার বৃদ্ধি করে এবং কতটা হারে বৃদ্ধি করে সেটা একটা আইডিয়া আমাদের চলে এসেছে, কিন্তু কিভাবে এত ফাস্ট করে উৎসেচক, উৎসেচক বিক্রিয়া হারকে এত বেশি কিভাবে দ্রুত গুণে করতে সক্ষম, এর জন্য বোঝার জন্য আমাদেরকে এনজাইমকে বা উৎসেচককে আরেকটু বেশি করে ভালো করে বুঝতে হবে। ওকে, এবার আমরা বুঝবো, দেখো ভালো করে বুঝো। আমরা এখন অব্দি অ্যাক্টিভ সাইট কি সেটা বুঝে গেছি। অ্যাক্টিভ সাইট হচ্ছে, হ্যাঁ, অনেকগুলি এরকম পকেট বা ফাঁক ফোকর যেখানে
থ্রি ডি স্ট্রাকচার বা পূর্ণ গঠনটা রয়েছে তার মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে যেখানে এসে সাবস্ট্রেট বাইন্ড করে, সেগুলোকে আমরা বলেছিলাম অ্যাক্টিভ সাইট। এবার এখানে যদি কোনো রকম রাসায়নিক বা বিপাকীয় কিছু চেঞ্জ হয়, বিপাকীয় কোনো পরিবর্তন আসে, তাহলে সেটাকে আমরা বলি হ্যাঁ এটা বিক্রিয়া হয়েছে। সাধারণত যে পদার্থটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পদার্থে পরিবর্তিত হয় তাকেই আমরা বলি সাবস্ট্রেট। আর এনজাইম কি? এনজাইম হচ্ছে প্রোটিনের প্রগৌণ গঠনযুক্ত সেই সমস্ত প্রোটিন যার মধ্যে সক্রিয় স্থানের মধ্যে এই সাবস্ট্রেট গুলো বাইন্ড করে, এবং সাবস্ট্রেট পরিণত হয় কিসে? পদার্থে বা প্রোডাক্টে। তাহলে এভাবে দেখাতে পারো সাবস্ট্রেট ইন্ট্রোডাকশন প্রোডাক্ট ইন দ্য প্রেজেন্স অফ এনজাইমস, এভাবে দেখানো হয়। এবার এইটুকু বুঝে গেছি যে সাবস্ট্রেট এনজাইমের কোথায় জড়িয়ে যায়? অ্যাক্টিভ সাইট, যেটা সক্রিয় স্থান, যেটা একটা খাঁজ বা পকেটের মতো। এবার সক্রিয় স্থান কিভাবে, সাবস্ট্রেট কিভাবে সক্রিয় স্থানে যায়? না অবশ্যই কি করে, ডিফিউজ হয়ে বা যুক্ত হয়। প্রথমে অ্যাক্টিভ সাইটে গিয়ে প্রথমে সাবস্ট্রেট যুক্ত হয়। এবার যখন যুক্ত হয় তখন একটা কি ফরমেশন হয়? আবশ্যিকভাবে একটা ইএস বা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট যৌগ একটা উৎপন্ন, একটা জোট গঠিত হয়, জোট একসঙ্গে, যেখানে ই ডিফাইন করে উৎসেচক বা এনজাইমকে। এবার এই যে কমপ্লেক্স একটা জোট গঠন হলো, এই জোট গঠনটা মনে রাখবো এটা একটা ট্রানজিয়েন্ট ফেনোমেনন, মানে একটা ক্ষণস্থায়ী ঘটনা। অর্থাৎ এই অবস্থায় সাবস্ট্রেট যখন উৎসেচক সক্রিয় স্থানে যুক্ত হয়, তখন সাবস্ট্রেট যখন এনজাইমের সঙ্গে বাউন্ড, মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো, এটা এনজাইম, এটা অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান, যেখানে সেই সাবস্ট্রেটটা বাইন্ড এবং একটা জোট গঠন করেছি, ইএস জোট। তখন এই সাবস্ট্রেটটা কি হয়? এই অ্যাক্টিভ সাইটের মধ্যেই সাবস্ট্রেট কিছু পরিণত হয় একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যায়, বা একটা অন্তর্বর্তী দশা, ট্রানজিশন স্টেট, অন্তর্বর্তী দশা। এবং খুব তাড়াতাড়ি কি হয়, কিছু বন্ধনী ভাঙন হয় খুব শীঘ্রই, কিছু বন্ধনের কাঙ্ক্ষিত ভাঙন এবং কিছু বন্ধনীর গড়ন সম্পূর্ণ হয়। ফলে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় এবং আলটিমেটলি ট্রানজিয়েন্ট স্টেটের পরে এখানে কনভার্ট হয়ে যায় অ্যাক্টিভ সাইটের মধ্যে কি? প্রোডাক্ট, এনজাইম প্রোডাক্ট। এখানে মনে করো কিছু চেঞ্জ হয়ে প্রোডাক্ট হয়ে গেল। তারপরে এই জোটটা ভেঙে যায়, তো এনজাইম আলাদা রিলিজ হয়ে গেল, আর সাথে প্রোডাক্ট রিলিজ বা পদার্থ। অন্যভাবে যদি বলি, তাহলে সাবস্ট্রেটের কি হয়েছে? এর গঠনের সাথে কি বলতে পারি যে হ্যাঁ, সাবস্ট্রেটের গঠন গঠিত রূপান্তরিত হওয়ার ফলেই বিক্রিয়ালব্ধ যে পদার্থ বা প্রোডাক্ট পাচ্ছি সেটা কিভাবে হচ্ছে? রূপান্তরের মাধ্যমে। এই যে রূপান্তরের পথটা, এটা কিন্তু একটা অন্তর্বর্তী দশার মধ্যে দিয়েছিল, ট্রানজিশন স্টেট বলেছিলাম না? সাবস্ট্রেট ইএস কমপ্লেক্স ফর্মেশন হওয়ার পর সাবস্ট্রেট কনভার্ট হয়ে গেছিল ট্রানজিশন স্টেটে, যেখান থেকে সে প্রোডাক্টে পরিণত হয়েছে, পদার্থে পরিণত হয়েছে, তাই তো? এবার এই একটা স্টেবল বা স্থায়ী সাবস্ট্রেট একটা স্থায়ী পদার্থের মধ্যে, যে বিক্রিয়ালব্ধ পদার্থ, এর মাঝে এরকম অন্তর্বর্তী অনেক দশা থাকতে পারে যেগুলো অস্থায়ী দশা, তাই তো? তাহলে এখানে স্টেবিলিটি বলতে আমরা কি বুঝি? স্টেবিলিটি হচ্ছে কোন একটা দশাকে আমি স্থায়ী কখন বলি? স্থিতিশীলতা বলতে বোঝায় যে ওর মধ্যে শক্তির পরিমাণ যেটা রয়েছে, সেই শক্তির পরিমাণ বা গঠনের সাথে যুক্ত। যে বেশি শক্তি যখন থাকে তখন আমরা জানি সেটা অস্থায়ী হয়, যখন শক্তির পরিমাণ কম থাকে ওর মধ্যে, গঠনটা অনেক বেশি স্টেবল বা স্থির হয়, তখন সেটা বলি স্থিতিশীল দশা। তাহলে এরকমই একটা তোমার উদাহরণ এখানে দেখো, যে যখন উৎসেচক অ্যাবসেন্ট, উৎসেচকের অনুপস্থিতি একটা দশা দেখো, এখানে ওয়াই অ্যাক্সিস বোঝাচ্ছে আমাদেরকে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি, আর এক্স অ্যাক্সিস বোঝাচ্ছে প্রোগ্রেশন অফ স্টেট প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার দশা, ওকে, বা বিক্রিয়া অগ্রসরণ। এবার তোমরা দেখতে পাও যে এনার্জি লেভেল সাবস্ট্রেট আর প্রোডাক্টের মধ্যে ভালো করে লক্ষ্য করো। সাবস্ট্রেট কি হয়েছে? প্রথমে কনভার্ট হয়েছে একটা ইন্টারমিডিয়েট দশায় বা একটা অস্থায়ী দশা, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট, একটা অন্তর্বর্তী দশা। সেই দশার মধ্যে আলটিমেটলি সে পদার্থে পরিণত হয়েছে বা প্রোডাক্টে পরিণত হয়েছে। দেখো সাবস্টিটিউট এবং প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক বেশি একটা শক্তির গ্যাপ রয়েছে, তাই তো?
এদের শক্তির পরিমাণ যদি ভালো করে রাখো তো শক্তির অনেকটা বেশি গ্যাপ, শক্তি দেখা যায় অনেক বেশি পার্থক্য রয়েছে। এবার এই সমস্ত রিয়াকশনে যদি দেখো সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের শক্তি কম, তাহলে অবশ্যই যখন সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হয়েছে তখন কিছু এনার্জি সে রিলিজ করেছে, কিছু শক্তি সে বের করেছে। আর সেই শক্তিটা কিভাবে বেরিয়েছে? সেই শক্তিটা হিটের ফর্মে বা তাপের ফর্মে বেরোয়। তা এই সমস্ত রিয়াকশন গুলো যেখানে এনার্জি রিলিজ হয় বা শক্তি বেরিয়ে বর্জিত হয় সেগুলোকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এবার অন্যদিকে তাহলে এক্সোথার্মিক রিয়াকশন গুলো সাধারণত কি হয়? স্বতঃস্ফূর্ত রিয়াকশন বা তাপ গ্রহণ গ্রাহ্য রিয়াকশন। আরেকটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, বা যেখানে শক্তি দরকার পড়ে, তাই তো, শক্তি ব্যবহারকারী রিয়াকশন বা তাপগ্রাহী রিয়াকশন। তাপ এক্সোথার্মিককে বলে তাপ মোচী রিয়াকশন, আর এন্ডোথার্মিক হচ্ছে তাপগ্রাহী রিয়াকশন, তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া মানে যেখানে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টের এনার্জি বেশি, তাহলে এখানে আলাদা করে দিতে হবে শক্তি, ঠিক আছে, শক্তি সাপ্লাই দিতে হবে বাইরে থেকে। তাহলে এখানে তুমি একটা জিনিস আরো লক্ষ্য করো যে এন সাবস্ট্রেট কিন্তু ডিরেক্টলি প্রোডাক্টে কনভার্ট হয়নি। সাবস্ট্রেট প্রথমে কি হয়েছে, সেটা অন্তর্বর্তী অস্থায়ী দশায় পরিণত হয়েছিল, ট্রানজিশন স্টেট। তো এই যে ট্রানজিশন স্টেটে পরিণত হলো, তো এই ট্রানজিশন স্টেট যাওয়ার অবধি কিন্তু একটা শক্তির দরকার পড়েছিল। কোন একটা সাবস্ট্রেটকে তার গড় সাবস্ট্রেটকে কি হয়েছিল, ট্রানজিশন বা অস্থায়ী স্তরে পৌঁছাতে হয়েছে, যেখান থেকে সে পরবর্তীতে পদার্থে পরিণত হতে পেরেছে। তো এই যে সাবস্ট্রেট দশা থেকে অন্তর্বর্তী দশা অব্দি পৌঁছানো, তাই তো, অস্থায়ী দশা অব্দি পৌঁছানো, তো এই যে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, বা তোমরা বলতে পারো যে ট্রানজিশন স্টেট বা অস্থায়ী দশা আর সাবস্ট্রেট দশার মধ্যে দুটো শক্তির মধ্যে যে পার্থক্য, শক্তির পরিমাণের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। আমরা এটাকে অ্যাক্টিভেশন এনার্জি কেন বলছি? কারণ এখানেই আমরা মনে করি যে ট্রানজিশন স্টেটে যাওয়ার পরে সাবস্ট্রেটটা অ্যাক্টিভ হয়ে গেছে, ফলে সে প্রোডাক্টে কনভার্ট হয়েছে, তাই তো। এবার যখন সে ট্রানজিশন স্টেটে পৌঁছালো, তখন আর সেখানে কোনো রকম বাধা থাকে না, সেখানে এনার্জি বেরিয়ে বা যে শক্তিজনিত বাধা থাকে সেটা একবারে হ্রাস পায়, ফলে সাবস্ট্রেট বিক্রিয়ালব্ধ পদার্থে পরিণত হয়ে যায়, একবারে প্রোডাক্টে কনভার্ট হয়। তো এই যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, এবার যত তাড়াতাড়ি কোনো একটা সাবস্ট্রেট ট্রানজিশন সেটা পৌঁছাতে পারবে, তত তাড়াতাড়ি সে প্রোডাক্টে পরিণত হবে, তাহলে তার বিক্রিয়া তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাহলে উৎসেচক, তোমরাই বলো উৎসেচক কি করে? উৎসেচক এই যে সক্রিয়করণ শক্তি যেটা রয়েছে সেটা যদি কমিয়ে দেয়, এটা একটা পাহাড় মনে করো, আমি যদি পাহাড়ে এই অবধি উঠে যাই, তাহলে আমার কাছে এখানে পৌঁছানোর কোনো ব্যাপারই না। এবার যদি পাহাড়ে এখানে পৌঁছলে আমি এখানে আসতে পারি, তাহলে এই উৎসেচক কি করছে? উৎসেচক এই অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তিটাকেই কমিয়ে দেয়, ফলে সাবস্ট্রেট খুব তাড়াতাড়ি অস্থায়ী দশায় পরিণত হয় এবং সেখান থেকে বিকেলত পদার্থে পরিণত হয়। ওকে, চলো। নেচার অফ ইনহিবিশন, উৎসেচকের কার্যকারিতা। কিভাবে উৎসেচক কাজ করে? Sorry. প্রত্যেকটা উৎসেচক, আমরা জানি উৎসেচকের কাছে একটা সক্রিয় স্থান থাকে যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে, সেটাকে আমরা বলি সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। এবং সে সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে কিসে পরিণত, একটা জোট তৈরি করে, যেটাকে আমরা বলি এনজাইম সাবস্ট্রেট জোট, তাই তো, বা উৎসেচক সাবস্ট্রেট জোট। এই জোটটা আমরা জানি খুবই বেশি শর্ট লিভ এবং অস্থায়ী হয়, ক্ষণস্থায়ী হয় খুবই, এবং খুব শীঘ্রই এটা পরিণত হয় প্রোডাক্টে, সাবস্ট্রেটটা পরিণত হয়ে যায় পদার্থে, এবং আলটিমেটলি সেখান থেকে এনজাইম এবং প্রোডাক্ট দুটি আলাদা হয়ে যায়। তাহলে এনজাইম ইএস থেকে ইএস কমপ্লেক্স, সেখান থেকে ইপি, আর এনজাইম আর প্রোডাক্ট দুটোই বেরিয়ে গেল। তাহলে যদি আমি প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে লিখার চেষ্টা করি, তাহলে প্রথমে কি হচ্ছে, এই ক্যাটালিস্টিক সাইকেলটা, বা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে বিক্রিয়ার অনুঘটন চক্রটা বলো, উৎসেচকের অনুঘটন চক্রটি ব্যাখ্যা করো। তো সেটা কিরকম হবে, যে প্রথমে সাবস্ট্রেট এসে এনজাইম বা উৎসেচকের সক্রিয় স্থানের সঙ্গে যুক্ত হয় এবং সেখানে দৃঢ়ভাবে আবদ্ধ হয়, ফিট হয়ে যায়। তারপরে সেখানে এই বন্ধনের ফলে, এই যুক্তির ফলে উৎসেচক সাবস্ট্রেটের মধ্যে কিছু শেপের চেঞ্জ করে, তার আকৃতির কিছু পরিবর্তন করে, ফলে সাবস্ট্রেট আরো ভালোভাবে সেই সক্রিয় স্থানের সঙ্গে জুড়ে যেতে পারে।
এবার যখন খুব ভালোভাবে জুড়ে যায়, সাবস্ট্রেটের সক্রিয় স্থান আর সাবস্ট্রেট, সরি, উৎসেচকের সক্রিয় স্থান আর সাবস্ট্রেট যখন খুব কাছাকাছি চলে আসে, তখন সেখানে কিছু বন্ধনীর ভাঙন এবং বন্ধনীর গঠন হয়, ফলে কি পরিণত হয়, এনজাইম সাবস্ট্রেট থেকে উৎসেচক উপজাত কমপ্লেক্স, ইপি কমপ্লেক্স, ইপি জোট তৈরি হয়, এনজাইম প্রোডাক্ট জোট। এবং পরবর্তীতে সাবস্ট্রেট থেকে এই উপজাত বস্তুগুলো বা প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যায় এবং উৎসেচক থেকে যায়। এবং এই উৎসেচকটা তৈরি আরো পরবর্তী সাইকেলে, পরবর্তী চক্রের মধ্যে অন্য কোনো একটা সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করার জন্য। তাহলে এই এনজাইমটা আবার কোনো সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করবে, আবার ইউএস, ইপি, আবার ই প্লাস পি, এভাবে চলতে থাকবে সাইকেলটা যতক্ষণ এনজাইম ফ্রি রয়েছে, যতক্ষণ সাবস্ট্রেট রয়েছে এনজাইম বারবার বারবার ইউজ হতে থাকবে। ওকে, তো উৎসেচকে আমরা মোটামুটি কাজের মাধ্যমে বুঝতে পারি উৎসেচক কিভাবে কাজ করে। এবার উৎসেচকের যে কার্যক্ষমতা সেটা বিভিন্ন ফ্যাক্টর বা বিভিন্ন শর্ত রয়েছে যেগুলো এই উৎসেচকের ক্রিয়াকে প্রভাব করে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য এনজাইম অ্যাক্টিভিটি। এবার কি কি হতে পারে সেগুলি, সেগুলি সাধারণত হচ্ছে যেমন, আমরা জানি এনজাইম হচ্ছে একটা প্রোটিন। এবার প্রোটিন যদি হয় তাহলে এর যে প্রগৌণ গঠনটা রয়েছে সেই গঠনটা বিভিন্ন ফ্যাক্টরের কারণে, বিভিন্ন শর্তের কারণে সেগুলি চেঞ্জ হতে পারে, তাই তো? যেমন এর মধ্যে কি রয়েছে, তাপমাত্রা, পিএইচ, সাবস্ট্রেটের ঘনত্ব এবং বিশেষ রাসায়নিক সংযুক্ত উৎসেচকের ক্রিয়া। কিছু এরকম রাসায়নিক পদার্থ, স্পেসিফিক কেমিক্যাল, যেগুলো এর মনে করো এগুলো যদি এনজাইমের সাথে জুড়ে যায় তাহলে সেটা এর কাজকে এফেক্ট করে বা এর ক্রিয়াকে প্রভাব ফেলে। ওকে, তো প্রথমে আমি যেগুলো বললাম যে হ্যাঁ, এর গঠন যেহেতু এটা প্রোটিন, তো অবশ্যই টেম্পারেচার, তাপমাত্রা এবং পিএইচ দিয়ে খুব বেশি এফেক্টেড হয়। এবং এরা একটা ন্যারো রেঞ্জের মধ্যেই কাজ করে, তুমি যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে উৎসেচকের একটা ন্যারো রেঞ্জ রয়েছে যার মধ্যে এর অ্যাক্টিভিটি সব থেকে হাই। এই জায়গাটা দেখো, এই তো একটা ন্যারো রেঞ্জের মধ্যে খুবই সংকীর্ণ পরিসরের মধ্যে এরা কাজ করে, তাই তো? এই সংকীর্ণ অপটিমাম টেম্পারেচার, যেটা আমরা বলি অনুকূল তাপমাত্রা বা অনুকূল পিএইচ, এর মধ্যেই এর কার্যক্ষমতা সব থেকে বেশি। তার থেকে যদি একটু বেশি পিএইচ হয় বা একটু, ওর থেকে বেশি বা কম, দুটোই, তাপমাত্রা হোক বা পিএইচ, সেটা সেই উৎসেচকের জন্য ভালো নয়, তার অ্যাক্টিভিটি বা তার যে কার্যক্ষমতা সেটা হ্রাস পায়। এবার সাধারণত কি হয়, লো টেম্পারেচার, নিম্ন তাপমাত্রায় এনজাইম যে বা উৎসেচক যে রয়েছে, উৎসেচক সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আবার খুব বেশি তাপমাত্রা দিয়ে দিলে সেক্ষেত্রে ওর এনজাইমেটিক কার্যক্ষমতা হ্রাস পায়, কারণ ওর প্রোটিনের গঠনটাই ভেঙে যায়। পিএইচ এর ক্ষেত্রে এরকম, খুব কম পিএইচ এর যদি দেখো, খুব কম পিএইচ মানে হাই এইচ প্লাস, এর কনসেন্ট অনেক বেশি, তো সেক্ষেত্রে ওর গঠন অনেক বেশি নষ্ট হয়ে যায়। আবার যদি খুব বেশি পিএইচ হয় তাহলে এইচ প্লাস এর সংখ্যা অনেক কম, তাহলে সেক্ষেত্রেও ও বেশিটা নিষ্ক্রিয় অবস্থাতেই থেকে যায়। তাই একটা খুবই অনুকূল পিএইচ এবং অনুকূল টেম্পারেচার মধ্যে, এইটাই বলতে পারো অপটিমাম পিএইচ বা অনুকূল পিএইচ এবং অনুকূল তাপমাত্রা, যার মধ্যে এনজাইম বা উৎসেচকের কার্যক্ষমতা সব থেকে বেশি। এর থেকে তুমি বৃদ্ধি করো বা হ্রাস, দু ক্ষেত্রেই এর কার্যক্ষমতা হ্রাস পায়। নেক্সট আমরা বুঝতে পারছি, নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট বা সাবস্ট্রেটের ঘনত্ব। সাবস্ট্রেটের ঘনত্ব কিভাবে প্রভাব প্রভাব ফেলে সেগুলি দেখো, যে যখন আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বা সাবস্ট্রেটের ঘনত্ব বাড়াই, তখন কি হয়, উৎসেচক অনুঘটনের রিয়াকশন গুলি, আমরা জানি যত বেশি আমি সাবস্ট্রেট দেবো তত বেশি এনজাইমের সাথে বাইন্ড করবে, ফলে আহ বেশি বেশি পরিমাণে প্রথমে গতিবেগ বৃদ্ধি পেতে শুরু করবে, তাই তো? এবং সর্বশেষ সেটা সর্বোচ্চ গতিবেগে পৌঁছাবে। যত আমি সাবস্ট্রেট বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, গতিবেগ বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে। ওকে, গতিবেগ এখানে কেন বলছি, কারণ এখানে আমি একটা ডিরেকশন সেট করে দিয়েছি, তাই তো? আমি বিক্রিয়ার হারের সঙ্গে সঙ্গে গতিবেগ একটা দিক সেট করে দিয়েছি, তাই এটাকে গতিবেগ বলছি আমি। তো গতিবেগ বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এবং ফাইনালি সে একটা খুবই সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন বা ভিম্যাক্স স্টেটে পৌঁছালো। এবার এই দশায় পৌঁছানোর পর তুমি যতই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ঘনত্ব বৃদ্ধি করো, তখন আর এই রিয়াকশনের হার বা গতিবেগ বৃদ্ধি পায় না। কেন? কারণ প্রথমের দিকে
এনজাইম মলিকিউল অনেক কম ছিল, উৎসেচকের সংখ্যা কম ছিল সাবস্ট্রেটের তুলনায়। সরি, মানে সাবস্ট্রেটের সংখ্যা অনেক কম ছিল এনজাইমের তুলনায়। দু তিনটে সাবস্ট্রেট কম ছিল, আর এনজাইম অনেকগুলো মনে করো আছে, এনজাইম আছে, আছে। যত আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছি, সমস্ত সাবস্ট্রেট গুলো এনজাইমের সাথে বাইন্ড করে গেছে, ফলে আর ফ্রি এনজাইম নেই, বা ফ্রি উৎসেচক এবার কমে গেছে। উৎসেচকই যদি না থাকে, তাহলে সাবস্ট্রেট গুলো বাইন্ড কার সাথে করবে? তাই গতিবেগ একটা লিমিট অবধি পৌঁছায়, তারপরে আর গতিবেগের কোনো রকম বৃদ্ধি পায় না। ওকে, এবার এই সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগ যে কনসেন্ট্রেশনে সাবস্ট্রেটের যে ঘনত্বে সর্বোচ্চ গতিবেগ, আমাদের সর্বোচ্চ গতিবেগ কখনোই পৌঁছবে না, কারণ এটা নিয়ার টু ইনফিনিট। একদম ইনফিনিট হলে তখন হয়তো সর্বোচ্চ একদম 100% হবে, বাট এর একদম ভি ম্যাক্স এর হাফ। এই তো সর্বোচ্চ গতিবেগ যে কনসেন্ট্রেশনে পৌঁছায়, সর্বোচ্চ গতিবেগ থেকে অর্ধেক, এই তো হাফ অফ সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স, সেটা যে কনসেন্ট্রেশনে বা যে ঘনত্বে সাবস্ট্রেট যে ঘনত্বে পাওয়া যায়, সেই ঘনত্বকে বলা হয় কে এম, বা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। ওকে, এবার তোমরা এখান থেকে বলো, যার কে এম বেশি হবে। কে এম বেশি মানে দুটো মনোরিয়েশন রয়েছে, একটা কে এম এখানে, একটা কে এম এখানে। যার কে এম বেশি, তার মানে কি? তাকে অত বেশি পরিমাণ ঘনত্ব সাবস্ট্রেট চাই সেই ভিম্যাক্স বাই হাফ পৌঁছানোর মতো। আর অন্য একটা রেট রয়েছে, সের ভিম্যাক্স বাই টু অনেক আহ, কি বলছি তোমাদের বুঝতে পারছো? দাঁড়াও, দেখাচ্ছি। একটা এরকম, আর একটা এরকম, দুটোরই ভিম্যাক্স সেম, কিন্তু কে এম ডিফারেন্ট। তো যার মনে করো কে এম বেশি, তার মানে তার বেশি পরিমাণ সাবস্ট্রেট চাই সেই সেম স্পিড পৌঁছাতে বা ভিম্যাক্স বাই টু পৌঁছানোর জন্য। তাহলে সেক্ষেত্রে তার অ্যাফিনিটি কম। অ্যাফিনিটি মানে তার প্রতি সেই অ্যাটাচমেন্টটা নেই, অবশ্যই, তাই তো? তাহলে যার যত বেশি অ্যাফিনিটি, কোন একটা সাবস্ট্রেটের অ্যাফিনিটি যত এনজাইমের প্রতি বেশি, তার কেএম তত কম হবে। তাহলে কেএম আর একটা ডেফিনেশন করে যে কেএম ডিফাইন্স অ্যাফিনিটি, মোর দ্য কেএম লেস অ্যাফিনিটি, কেএম লেস মোর অ্যাফিনিটি। কেএম কম মানে অল্প সাবস্ট্রেট কনসেন্ট্রেশনই সেই ভিম্যাক্স বাই টিএফ টু এ পৌঁছে যাচ্ছে, তাহলে অ্যাফিনিটি খুব বেশি, তাই তো? ওকে, এবার সাবস্ট্রেট ঘনত্ব হয়ে গেল। এবার আরেকটা জিনিস এখানে জরুরি, যেটা অনেক এরকম রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলি এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে এনজাইমের কার্যক্ষমতাকে বৃদ্ধি বা চেঞ্জ করে, ঠিক আছে, অনেক বদল ঘটাতে পারে। কি সেগুলি? এবার যদি সেই সমস্ত কেমিক্যাল গুলো এনজাইমের কার্যক্ষমতাকে বা কাজ ক্রিয়াকে বন্ধ করে দেয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি প্রতিরোধ বা ইনহিবিশন। এবং যে সমস্ত রাসায়নিক পদার্থগুলি এটা করে তাদেরকে বলা হয় প্রতিরোধক বা ইনহিবিটার্স। প্রতিরোধক। এবার যখন প্রতিরোধকটির আণবিক গঠন উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো সাবস্ট্রেট রয়েছে, সরি এনজাইম রয়েছে, এটা সাবস্ট্রেট, আর এইটা মনে করো ইনহিবিটর। সাবস্ট্রেট, এনজাইম। এবার চান্সেস রয়েছে সাবস্ট্রেটও বাইন্ড করতে পারে, ইনহিবিটরও বাইন্ড করতে পারে, কারণ দুটোরই গঠন প্রায় একই রকম। এবার যখন আণবিক গঠন একই রকম হয়, তাই তো, তখন অনেক সময় কি হতে পারে যে সাবস্ট্রেট বাইন্ড না করে গিয়ে সেখানে এনজাইম বাইন্ড করে গেছে, সরি এনজাইমে গিয়ে ইনহিবিটর বাইন্ড করে গেছে। যদি ইনহিবিটর বাইন্ড করে তখন আর সাবস্ট্রেট বাইন্ড করতে পারছে না। তাহলে এই যে যখন এরকম হয়, তখন একই রকমের আণবিক গঠন হয় এবং ক্রিয়াকে বন্ধ করে দেয় সেই পদার্থটা, তখন সেই সমস্ত পদার্থগুলিকে বা সেই সমস্ত রাসায়নিক দ্রব্যগুলিকে কি বলা হয়? কোন টাইপের প্রতিরোধক? না, এরা প্রতিযোগ করছে, দেখো একটা প্রতিযোগিতা হচ্ছে, কম্পিটিশন হচ্ছে এদের মধ্যে, যে দাদা আগে পৌঁছাবে সে বাইন্ড করে ফেলবে। এটাকে বলা হয় প্রতিযোগী কম্পিটিটর বা প্রতিযোগী বা কম্পিটিটিভ ইনহিবিটর, প্রতিরোধক। বুঝে গেছে? এবার যেহেতু এদের অনেক বেশি গঠনগত সাদৃশ্য থাকে, তাই প্রতিরোধকটা উৎসেচকের যে বাইন্ডিং সক্রিয় স্থান যেটা এনজাইমের রয়েছে, যেখানে গিয়ে সাবস্ট্রেট যুক্ত হয়, সেই জায়গাটা গিয়ে যুক্ত হয়ে যায়। ফলে পরবর্তীতে সাবস্ট্রেট সেখানে বাইন্ড করতে পারে না, ফলে সাবস্ট্রেটের বা এই উৎসেচকের কার্যক্ষমতা হ্রাস পায়। এরকম একটা উদাহরণ তোমরা দেখতে পাও, যেটা হচ্ছে সাকসিনিক ডিহাইড্রোজিনেস
একটা এনজাইম রয়েছে যেটা ম্যালোনেট, এর সাধারণত সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট, কিন্তু ম্যালোনেটের গঠনটাও সাকসিনেটের মতো হয় বলে ম্যালোনেট অনেক সময় গিয়ে এই সাকসিনেট ডিহাইড্রোজেনেজের কার্যক্ষমতাটাকে ডিক্রিজ করে। তো এটা এক টাইপের কম্পিটিটিভ ইনহিবিটর, যেটাকে আমরা ব্যবহার করে থাকি অনেক ব্যাকটেরিয়াল প্যাথোজেনের বিরুদ্ধে। অনেক ব্যাকটেরিয়াল প্যাথোজেনের বিরুদ্ধে আমরা কি হিসেবে কোনটাকে ব্যবহার করি, এই প্রতিযোগী হিসেবে, প্রতিরোধী, প্রতিযোগী প্রতিরোধক। ওকে, চলো। আরো ডিফারেন্ট টাইপের প্রতিরোধক রয়েছে, যেমন কিছু রয়েছে একটা প্রতিযোগীটা প্রতিযোগী করে না, যেরকম নন কম্পিটিটিভ। নন কম্পিটিটিভ হলে সেখানে কি হবে, নন কম্পিটিটিভ হচ্ছে ওদের কিন্তু এরকম আণবিক গঠনে কোনো সাদৃশ্য নেই। ওরা কি করে, অ্যালোস্টেরিক বলে একটা সাইট থাকে, অ্যালোস্টেরিক সাইট, অন্য একটা সাইট, অন্য একটা স্থান, অ্যাক্টিভ সাইট নয়, সক্রিয় স্থান নয়, অ্যাক্টিভ সাইট ও সক্রিয় স্থান নয়, যেখানে সাবস্ট্রেট ব্যাংক সেই জায়গাটা নয়, বরং অ্যালোস্টেরিক, ডিফারেন্ট সাইট, অন্য একটা সাইট, যেই জায়গায় গিয়ে এরা অন্য একটা স্থান যেখানে গিয়ে বাইন্ড করে এই ইনহিবিটর গুলো। ফলে কি হয়, এরা কি করে, এই যে অ্যাক্টিভ সাইট রয়েছে, অ্যাক্টিভ সাইটের গঠনটাকে চেঞ্জ করে দেয়। এবার এনজাইমের যদি অ্যাক্টিভ সাইটটাই খারাপ হয়ে গেল, মনে করো অ্যাক্টিভ সাইট খারাপ হয়ে গেল সাবস্ট্রেট ইনহিবিটর বাইন্ড করার ফলে, ফলে সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারছে না, তাহলে সেই সমস্ত প্রতিরোধককে বলা হয় অপ্রতিযোগী প্রতিরোধক বা নন কম্পিটিটিভ ইনহিবিটর। ঠিক আছে, চলো। এগুলি ছিল কিছু শর্ত যেগুলোর মাধ্যমে উৎসেচকের ক্রিয়া ক্ষমতা বা কার্যক্ষমতা প্রভাবিত হয়। এবার উৎসেচকের শ্রেণী বিন্যাস আমরা বোঝার চেষ্টা করি, শ্রেণী বিভাগ এবং তার নামকরণ, কিভাবে আমি কোনো একটা উৎসেচকের নাম দিই। তো যখন আমরা জানি হাজার হাজার উৎসেচক আমরা এখন অব্দি আবিষ্কার করেছি, সেগুলোকে পৃথক করেছি, এবার কিভাবে আমরা সেগুলোকে বিভিন্ন শ্রেণী বিভক্ত করেছি এবং কিভাবে তাদের নামকরণ করা হয়েছে। তো দেখো, উৎসেচকগুলিকে টোটাল 6টি শ্রেণীতে এবং প্রত্যেকটা শ্রেণীকে আবার 4 থেকে 13টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, এবং এদেরকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মাধ্যমে এদেরকে নামকরণ করা হয়। কিভাবে, এবার দেখো, কিছু উৎসেচক রয়েছে যেগুলো সাধারণত জারণ বিজারণ ধর্মী বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। এস আর এস ড্যাশ দুটো সাবস্ট্রেট রয়েছে, একজনের জারণ হচ্ছে, একজনের বিজারণ হচ্ছে। এই জারণ বিজারণ প্রক্রিয়া যদি কাজ করে তখন সেটাকে বলা হয় অক্সিডো রিডাকটেস টাইপের উৎসেচক। এবার মনে করো একটা সাবস্ট্রেট থেকে একটা গ্রুপ, একটা মূলক একটা সাবস্ট্রেট থেকে অন্য সাবস্ট্রেটে ট্রান্সফার হয়ে গেল বা স্থানান্তরিত হলো। এবার এই মূলকটা যদি হাইড্রোজেন না হয়, হাইড্রোজেন বাদে অন্য যে কোনো পদার্থ হলে, অন্য যে কোনো মূলক হলে, তখন আমরা সেটাকে বলি ট্রান্সফারেন্স নিয়ম। যে উৎসেচকগুলো এই বিক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে সেগুলো ট্রান্সফারেন্স। এবার এই মূলকটা যদি হাইড্রোজেন হয় তাহলে সেটাকে বলা হয়, মানে হাইড্রোজেন হলে কি হলো, এর হাইড্রোজেন মনে করো এখানে চলে গেল, তাহলে সেটা জারণ বিজারণ রিয়াকশনই হয়ে গেল না, তো সেটা অক্সিডো রিডাকটেস। এবার হোয়াট ইজ হাইড্রোলিস? হাইড্রোলিস হচ্ছে এমন একটা উৎসেচক যেগুলো মনে করো এই যে এস্টার, ইথার, পেপটাইড বা গ্লাইকোসিডিক, কার্বন কার্বন, কার্বন হ্যালাইড, ফসফেনাইট, হাইড্রোজেন বন্ড, এই সমস্ত বন্ধনগুলিকে আদ্র বিশ্লেষণ করা বা হাইড্রোলিসিস করা, জলের মাধ্যমে ভেঙে দেওয়া, সেই যে বিক্রিয়াগুলিতে যে সমস্ত উৎসেচক অনুঘটক কাজ করে তাদের বলে হাইড্রোলিস। তারপরে আসে লাইয়েস। লাইয়েস হচ্ছে সেসব উৎসেচক যেগুলি আদ্র বিশ্লেষণ ছাড়াই, কোনো রকম হাইড্রোলিসিস লাগে না, এমনি অন্য কোনো পদ্ধতির মাধ্যমে, অন্য কোনো মেকানিজমের মাধ্যমে দেখো এক্স আর ওয়াই দুটোই বেরিয়ে গেল এবং সিসি ডাবল বন্ড হয়ে গেল। তো এই যে ঘটনাটা দেখো, এখানে কিন্তু কোনো রকম এইচ টু প্রেজেন্স হয়নি, কিন্তু তবুও বন্ড ব্রেকেজ হয়েছে, তাই তো, মূলক বেরিয়ে গেছে। তাহলে এই ঘটনাটাকে মূলকের অপসারণ হয়েছে, তাহলে সেই সমস্ত বিক্রিয়া যে সমস্ত উৎসেচক অনুঘটক হিসেবে কাজ করে তাদের বলা হয় লাইয়েস, বলা হয় লাইয়েস। তারপর হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ হচ্ছে এই শ্রেণীভূত উৎসেচক গুলো হচ্ছে কোনগুলো, যেগুলো মনে করো আহ আইসোমার বা আন্তঃরূপান্তর করা, মানে একই রকম গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে চেঞ্জ হলো, তাই তো। অপটিক্যাল সক্রিয়, আলোক সক্রিয়, জ্যামিতিক বা স্ট্রাকচারাল পজিশনাল অবস্থান গঠিত আন্তঃরূপান্তর করে যে সমস্ত, মানে এই বিক্রিয়াগুলিতে যে সমস্ত উৎসেচক ব্যবহৃত হয় তাদের বলে আইসোমার্স। আইসোমারে কনভার্ট করে দেওয়া, এরকম একটা গঠন আছে, এখানে ওয়েট ছিল, পরেরটাই কি হলো, এখানে ওয়েট চলে আসলো, এর কি আইসোমারই তো।
কারণ গঠন আমরা জানি মলিকিউলার ফর্মুলা সেম, শুধুমাত্র গঠনে আলাদা, তাই তো। তাই এগুলো আইসোমার। এবার আইসোমার যে পরিবর্তন আন্তঃ রূপান্তরিত যে সমস্ত অনুঘটক ব্যবহৃত হয়, যে অনুঘটক হিসেবে যে সমস্ত উৎসেচক ব্যবহৃত হয় তাদের বলে আইসোমারেস। লাইগেজ, লাইগেজ কথাটার মানে হচ্ছে জুড়ে দেওয়া। তাহলে যখন যে সমস্ত উৎসেচক গুলি কি করে, দুটি যৌগকে পরস্পর যুক্ত করতে সাহায্য করে, এবং সেখানে কি কি বন্ড হতে পারে সাধারণত, কার্বন অক্সিজেন, কার্বন সালফার, কার্বন নাইট্রোজেন, ফসফরাস অক্সিজেন, এই সমস্ত বন্ডগুলো তৈরি করে, সেই সমস্ত উৎসেচক গুলিকে বলা হয় লাইগেজ উৎসেচক। এগুলো হলো আমরা 7 টাইপের দেখলাম, কি কি সেগুলো? ওটি, এইচ, ওটি হিল এরকম বলতে পারো, অক্সিডাইরেক্টেস, ট্রান্সফারেস, হাইড্রোলেস, আইসোমারেস, লাইএস, লাইগেস। ঠিক আছে, চলো এবার আসি কোফ্যাক্টর। হোয়াট ইজ কোফ্যাক্টর? তোমার সবসময় উৎসেচককে আমরা জানি যে উৎসেচক হচ্ছে প্রোটিন। প্রোটিন মানে পলিপেপটাইডের একটা শৃঙ্খল, তাই তো। কিন্তু এরকম অনেক উম, ক্ষেত্র রয়েছে যেখানে কোফ্যাক্টর নামে একটা অপ্রোটিন উপাদান, নন প্রোটিন একটা উপাদান, অপ্রোটিন একটা উপাদান, প্রোটিন নয় এরকম একটা উপাদান এনজাইমের সঙ্গে জুড়ে থাকে, এবং এনজাইমকে অনুঘটনের জন্য সক্রিয় করে তোলে, এনজাইমকে ক্যাটালিটিক্যালি অ্যাক্টিভ, অনুঘটনের সক্রিয় করে তোলে। তো এই সমস্ত ঘটনায় যে প্রোটিন পার্ট যেটা রয়েছে, এই উৎসেচকের যে অংশটা প্রোটিনের মতো কাজ করে, সেই অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম বা আসলি এনজাইম। আসলি, তো আসল এটা, অ্যাপো এনজাইমটা আসল। তাহলে প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম, আর কোফ্যাক্টর, অ্যাপো এনজাইম কোফ্যাক্টর এই দুটোকে মিলে একসঙ্গে বলা হয় হলো এনজাইম। বোঝা গেছে? প্রোটিন পার্টটা হচ্ছে অ্যাপো এনজাইম, নন প্রোটিন পার্টটা কোফ্যাক্টর। এবার কোফ্যাক্টর 3 টাইপের হতে পারে। এইদার এটা একটা প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, বা কোনো মেটাল বা ধাতব আয়ন। এবার কি তিনটে আলাদা আলাদা বোঝার চেষ্টা করি। প্রস্থেটিক গ্রুপ কি? প্রস্থেটিক কথাটা এখানে এভাবে মনে করো পাকার ঝাঁকার দিয়ে রেখেছে, মানে টাইটলি বাউন্ড, দৃঢ়ভাবে আবদ্ধ। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে, প্রথম বুঝবে, এটা অর্গানিক কম্পাউন্ড। এগুলো হচ্ছে সেরকম এমন কিছু জৈব যৌগ যেগুলো কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং এরা টাইটলি বাউন্ড থাকে। অ্যাপো এনজাইমের সাথে কিভাবে জুড়ে থাকে? এরা দৃঢ়ভাবে জুড়ে থাকে। উদাহরণ হিসেবে তুমি নিতে পারো যেমন পারক্সিডেজ, তাই তো, ক্যাটালেজ, যেখানে যেগুলো কি করে, হাইড্রোজেন পারক্সাইডকে জল এবং অক্সিজেনে পরিণত করে, পারক্সিডেজ বা ক্যাটালেজ। তো সেক্ষেত্রে হিম নামে মলিকিউল একটা রয়েছে, হিম নামে একটা অপ্রোটিন পার্ট, সেটা প্রস্থেটিক গ্রুপের সাথে জুড়ে যায়, প্রস্থেটিক গ্রুপ হিসেবে জুড়ে যায় কার সাথে? এই পারক্সিডেজ বা ক্যাটালাইজের সাথে। এবার এটা একটা জৈব যৌগ এবং এটা টাইটলি বাউন্ড থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। ঠিক আছে, এই দুটো কথা মনে রাখবে আমরা। ওকে। এবং এটা অ্যাক্টিভ সাইডের বা সক্রিয় স্থানের একটা পার্ট, সক্রিয় স্থানের একটা অংশ হিসেবেও অ্যাক্ট করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোএনজাইম। কোএনজাইম হচ্ছে, এটাও জৈব যৌগ, এনজাইম মানে জৈব পদার্থই হবে, তাহলে এটা একটা জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড। কিন্তু এখানে গঠনটা অত বেশি দৃঢ়ভাবে নয়, এরা জুড়ে থাকে খুবই উম, ক্ষণস্থায়ী ভাবে জুড়ে থাকে। এবার কিছু এরকম উদাহরণ, সাধারণ ক্ষেত্রে এরা কোএনজাইম গুলি সাধারণত কিছু জৈব যৌগ হয়, খুবই কমন ভিটামিন হয় বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে, যেমন এনএডি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, সাধারণত এটা প্লান্টে পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়। এগুলো হচ্ছে ভিটামিন B3 বা নিয়াসিন যেটা রয়েছে, নিয়াসিনের এগুলো কোএনজাইম। ঠিক আছে, ওকে। তারপরে আমি বলেছিলাম মেটাল আয়ন বা ধাতব আয়ন। তো ধাতব আয়ন, এবার কিছু কিছু এরকম উৎসেচক রয়েছে যারা তাদের নিজের কাজ, ক্রিয়া গুলি সম্পন্ন করার জন্য অনেক ধাতব আয়নের সাথে কিভাবে বাইন্ডেড থাকে না, এরা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, সাইড চেন, এদের যে পার্শ্ব শৃঙ্খল গুলি থাকে তাদের সঙ্গে এরা সমযোজী বন্ধনে জুড়ে থাকে। কোঅর্ডিনেশন বন্ড বা সমযোজী বন্ধনের সঙ্গে থাকে কার সাহায্যে? পার্শ্ব শৃঙ্খল গুলির সাহায্যে, তাই তো। যেমন মনে এবং
অ্যাট দ্য সেম টাইম এরা সমযোজী বন্ধন সাবস্ট্রেটের সঙ্গে তৈরি করে। যেমন তুমি জিঙ্ক হচ্ছে কার্বক্সি পেপটাইডেস নামে একটা এনজাইম রয়েছে, সেই এনজাইমের সাথে এই নিজে কোঅর্ডিনেশন বন্ড করে সমযোজী বন্ধন করে আছে। আবার এর যে সাবস্ট্রেটটা রয়েছে সেই সাবস্ট্রেটের সাথেও সমযোজী বন্ধন করে থাকে। তাহলে কাছে থাকে কার্বক্সি পেপটাইডের যে সাইড চেন রয়েছে, সাইড চেনের সঙ্গে সাবস্ট্রেট সমযোজী বন্ধন, এদিকে সাবস্ট্রেটের সঙ্গে সমযোজী বন্ধন করে থাকে ধাতব আয়নগুলো। কারণ আমরা যদি ধাতব আয়নগুলো সাধারণত কোঅর্ডিনেশন বন্ডই করে থাকে, তাই তো, সমযোজী বন্ধনের সঙ্গে জুড়ে থাকে। তাহলে দুটো তিনটে দেখলাম আমরা। তার মধ্যে দুটো ছিল জৈব টাইপের, একটা ছিল প্রস্থেটিক গ্রুপ, একটা কোফ্যাক্টর, সরি কোএনজাইম। তার মধ্যে একটা দৃঢ়ভাবে জুড়ে থাকে একদম টাইটলি, সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আর একটা হালকা ভাবে লুজলি অ্যাটাচ, ঠিক আছে, ক্ষণস্থায়ী ভাবে যুক্ত হয়, তাহলে সেটা কোএনজাইম। আর যেটা যে অজৈব বা ইনঅর্গানিক এবং মেটাল আয়ন বা ধাতব অণুগুলো যখন পার্শ্ব শৃঙ্খলের সাহায্যে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত হয়ে থাকে, তখন সেটা হচ্ছে মেটাল আয়ন। ওকে, এবার মনে রাখবো এখানে একটা জিনিস জরুরি, লাস্ট লাইন, সেটা হচ্ছে যে এটা দেখা গেছে যখন আমরা কোফ্যাক্টর গুলোকে কোনো একটা এনজাইম থেকে সরিয়ে নিই, তখন তার ক্যাটালিটিক অ্যাক্টিভিটি, তার যে উৎসেচকের যে কার্যক্ষমতা, সেটা সে হারিয়ে ফেলে। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে উৎসেচকের অনুঘটন ক্রিয়ার জন্য কোফ্যাক্টর খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, কোফ্যাক্টর না থাকলে অনেক এনজাইম রয়েছে যারা তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে অবশ্যই কোফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। ওকে, উৎসেচক সম্বন্ধে এর থেকে বেশি খুব জরুরি নয়, তবে তোমরা যদি জানতে চাও, ট্রাই টু ফোকাস মোর অন দ্য পার্ট ইনহিবিটরের যে পার্টটা ছিল, প্রতিরোধকের পার্টটা। ঠিক আছে, কম্পিটিটিভ নন কম্পিটিটিভের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এবার অনুশীলনীতে যদি দেখি, অনুশীলনীতে সাধারণত সাবজেক্ট টাইপের কোশ্চেনই করা হয়। হোয়াট আর ম্যাক্রোমলিকিউলস? বৃহৎ জৈব অণুগুলি কি? জৈব অণু হচ্ছে, বৃহৎ জৈব অণু হচ্ছে সেগুলি যাদের আণবিক ওজন 1000 ডাল্টনের থেকে বেশি, তাই তো? তাহলে আমি লিখতে পারি ম্যাক্রোমলিকিউলস কি? ম্যাক্রোমলিকিউলস হচ্ছে, সো ম্যাক্রোমলিকিউলস কি বা বৃহৎ অণু কি? এরা হচ্ছে সেই সমস্ত জৈব অণুগুলি, জৈব অণুসমূহ, জৈব অণুসমূহ যারা মানে ওরা অনেক ছোট ছোট ক্ষুদ্রাণু দিয়ে, অনেক ক্ষুদ্রাণুর সমন্বয়ে নির্মিত, যারা অনেক বেশি, তাই তো, অনেক, অনেকগুলো, মানে মিলিয়ন মিলিয়ন করতে পারে, তাই তো, মানে হিউজ নাম্বার অফ, অনেক সংখ্যায় ক্ষুদ্রাণুগুলির সমন্বয়ে নির্মিত, এবং যাদের আণবিক ওজন অনেক বেশি। তুমি ব্র্যাকেট অনেক বেশি, তাই তো, অনেক বেশি, অনেক, তুমি ব্র্যাকেট লিখতে পারো মোর দ্যান 1000 ডাল্টন, 1000 ডাল্টনের থেকে বেশি। এবং এদেরকে সাধারণত কি ফর্মে পাওয়া যায়? কোলয়েডাল ফর্মে পাওয়া যায়, কোলয়েডাল ফর্মে পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে। উদাহরণ, এক্সাম্পল বলেছে, এক্সাম্পল হচ্ছে প্রোটিন, এক্সাম্পল হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ মেন্ড বাই টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন? প্রোটিনের তোমরা প্রগৌণ গঠন বা টার্সিয়ারি গঠন বলতে কি বোঝো? তো এটা একটা প্রোটিনের সেই গঠন, তাহলে এটা আমরা লিখতে পারি যে টার্সিয়ারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার হচ্ছে প্রোটিনের সেই গঠনটা যেখানে পলিপেপটাইডের গৌণ গঠনগুলি, সেকেন্ডারি গঠন, গৌণ স্ট্রাকচারগুলি, গৌণ গঠনগুলি একে অপরের উপর ফোল্ড হয়ে যায়, ভাঁজ হয়ে একটা ফাঁপা বলের মতো, উলেন বলের মতো, তাই তো, বলের মতো, তুলের বলের মতো, ঠিক আছে, তুলের বল, সে বলের মতো একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা বলতে পারি টার্সিয়ারি স্ট্রাকচার। এর ফলে কি হয়? এর ফলে অনেক সক্রিয় স্থান, অনেক পকেট, অনেক ফাঁক, তাই তো, ক্রেভিস তৈরি হয়, যেগুলো সক্রিয় স্থান হিসেবে কাজ করে।
এবং এর ফলে প্রোটিনের অ্যাক্টিভিটি মানে ফাংশনাল গ্রুপগুলো রিলিজ হয়ে যায়, তাই তো? এবার এরকম যদি হয় অনেক সময় ফাংশনাল গ্রুপ যে কার্যকরী গ্রুপগুলো রয়েছে, তাই তো, কার্যকরী মূলকগুলো রয়েছে সেগুলো এক্সপোজ হয়ে যায়, সেগুলো বেরিয়ে যায়, ফলে সক্রিয় স্থানগুলো এক্সপোজ হয়। এবং বলতে পারো যে টার্সিয়ারি স্ট্রাকচারে হচ্ছে প্রোটিনের সেই গঠনটা যেটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ। বিভিন্ন ক্রিয়া ক্ষমতা বা কার্যক্ষমতাগুলি সব এই অবস্থাতেই হয়। ফাইন্ড অ্যান্ড রাইট ডাউন স্ট্রাকচার অফ 10 ইন্টারেস্টিং স্মল মলিকুলার ওয়েট বায়োমলিকিউলস। তো আমরা এরকম কি কি লিখতে পারি, চলো আমি লিখে দিচ্ছি গঠনগুলো। গ্লুকোজ, এখানে সবগুলো রয়েছে, ঠিক আছে। 10টা স্মল মলিকিউল বলেছে, আর 10টা স্মল মলিকিউল আছে অলরেডি তোমার বইতে, ঠিক আছে। সেগুলো দেখে নিচ্ছি, দেখে দিচ্ছি। দেখো, ক্ষুদ্র অণু বলেছে, তাই তো? তাহলে আমরা কি কি লিখতে পারি? গ্লুকোজ লিখতে পারি, রাইবোজ লিখতে পারি, গ্লাইসিন লিখতে পারি, অ্যালানিন লিখতে পারি, সেরিন লিখতে পারি, গ্লিসারল লিখতে পারি, ফ্যাটি অ্যাসিড লিখতে পারি, অ্যাডিনিন রয়েছে, ইউরাসিল আছে, অ্যাডিনোসিন আছে। অ্যাডিনোসিন যেখানে অ্যাডিনিন তার সাথে রাইবোজ যুগে চলে যায়, ইউরিডিন যেখানে ইউরাসিলের সঙ্গে রাইবোজ জুড়ে যায়, অ্যাডিনাইলিক অ্যাসিড যেখানে অ্যাডিনিন রাইবোজ তার সঙ্গে ফসফেট গ্রুপও জুড়ে গেল, অ্যাডিনাইলিক অ্যাসিড এটা একটা নিউক্লিওটাইড। এই দুটো নিউক্লিওসাইড, এগুলি নাইট্রোজেন ক্ষার, তাই তো। আহ ফসফোলিপিড রেখে দিতে পারো তোমরা, ফসফোলিপিড, কোলেস্টেরল, ঠিক আছে। ফসফোলিপিড যেন ফসফেট গ্রুপ জুড়ে আছে একটা পুরো এরকম লিপিড গ্রুপের সাথে। কোলেস্টেরল, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এগুলো লিপিড সমূহ। শর্করা হিসেবে এখানে কার্বোহাইড্রেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর থেকে বেশি রাখতে পারবে তোমরা, ঠিক আছে। এবার সব ক্ষুদ্রাণু, এবার এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্রাণু গুলো একসঙ্গে সমন্বিত হয়ে সজ্জিত হয়ে তৈরি করে বৃহৎ অণুগুলি, যেমন প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, তাই তো, পলিস্যাকারাইড। আরেকটা কোয়েশ্চেন ছিল যে find if there any industry which manufactures the compounds by isolation. হ্যাঁ, অনেক রয়েছে, যেমন স্টার্চ, অনেক প্রোডাক্ট স্টার্চ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যারা এটা তৈরি করে। তারপর অনেক জায়গায় গ্লুকোজ লিকুইড ফর্মে, তোমরা গ্লুকোরিন খাওয়া যায় তো, লিকুইড গ্লুকোজ পাওয়া যায়। তারপর অনেক এনজাইম, যেমন অ্যামাইলেস, প্রোটিয়েস, এগুলো অনেক বায়োটেক কোম্পানি, বায়োটেক ইন্ডাস্ট্রি এগুলোকে ইউজ করে, ঠিক আছে। That's all. Next, talking about find out and make a list of proteins used as therapeutic agent. থেরাপিউটিক এজেন্ট মানে হচ্ছে যে সমস্ত প্রোটিন গুলোকে কোনো না কোনো ভাবে আমরা কোনো ট্রিট করে কোনো একটা অসুখের ক্ষেত্রে, তাই তো, ব্যবহার করে থাকি ওষুধ হিসেবে। তো উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো, লিস্ট বলো। ইনসুলিন, অক্সিটোসিন, ইনসুলিন আমরা ব্যবহার করি ডায়াবেটিসে, অক্সিটোসিন লেবারের সময়, তাই তো, প্রস্রাবের সময় ব্যবহার করা হয়। ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি হিসেবে ব্যবহার করা হয়, তাই তো। তারপর অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যে সমস্ত তাদের ডায়াবেটিস ইনসিপিটাস রয়েছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। থ্রম্বিন, যাদের মনে করো রক্ততঞ্চন ক্ষমতা সক্ষম না, থ্রম্বিন ব্যবহার করা হয়। ফাইব্রিনোজেন, সব রক্ততঞ্চনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। রেনিন ব্যবহার করা হয় যাদের কিডনি ফাংশন ঠিকঠাক করছে না। স্ট্রেপ্টোকাইনেজ নামে একটা এনজাইম উৎসেচক রয়েছে, যে উৎসেচক ক্লট বাস্টার হিসেবে কাজ করে, ক্লট বাস্টার, ঠিক আছে। এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ফাইন্ড আদার অ্যাপ্লিকেশন অফ প্রোটিনস লাইক কসমেটিক্স এ ব্যবহার বলো। তো কসমেটিক্স এদের কিভাবে ব্যবহার করা হয়ে থাকে? আহ, এদেরকে ইউজ করা হয় অনেক ক্রিমে, শ্যাম্পু, এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, চলো এক্সপ্লেন দ্য কম্পোজিশন অফ ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের কম্পোজিশন বলো। ট্রাইগ্লিসারাইড মানে এতে কি থাকবে? গ্লিসারল থাকবে, আর তার সঙ্গে 3টে ফ্যাটি অ্যাসিড জুড়ে থাকবে। তো গঠনটা কিরকম হবে? একটা গ্লিসারল আঁকো প্রথমে, CH2O, H, CHOH, CH2H, ব্যাস। এবার এখানে একটা ফ্যাটি অ্যাসিড জুড়ে দিলাম, এখানে একটা ফ্যাটি অ্যাসিড জুড়ে দেবো, এখানে একটা ফ্যাটি অ্যাসিড জুড়ে দেবো। তাহলে এখানে হবে OCR1, OCR2, আচ্ছা, 3টে ফ্যাটি অ্যাসিড, 1 2 3, 3টে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এই গঠন। ওকে, এখানে এখন বিল্ডিং মডেলস অফ বায়োমলিকুল ইউজিং কমার্শিয়াল বল স্টিক মেথড, এগুলো কিনতে পাওয়া যায়, দেখবে, ঠিক আছে। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট অন দ্য পয়েন্ট অফ ভিউ, নিটে এই সমস্ত বিষয় আসবেন। ওকে,
ড্র দ্য স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড অ্যালানিন। অ্যালানিনের গঠন আঁকো। আমরা জানি অ্যালানিনে, এবার আমরা যে কোনো অ্যামিনো অ্যাসিড রাখতে গেলে প্রথমে আমরা তিনটে জিনিস শিখে নেবো, সেগুলো কি? একটা অ্যামিন গ্রুপ, আলফা অ্যামিনো অ্যাসিড হলেই এই তিনটে জিনিস কমন থাকবে। এবার আর গ্রুপ হিসেবে অ্যালানিনে কি থাকে? মিথাইল থাকে আর গ্রুপ হিসেবে, তাহলে সেটা হয়ে যাবে এইটা, অ্যালানিন। ক্লিয়ার? চলো, হোয়াট আর গামস মেড অফ? গামস কি? আমরা জানি গাম এগুলো সব সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে হয়। তো তোমরা বলতে পারো গামস হচ্ছে অনেক, এটা এক টাইপের হেটারোপলিস্যাকারাইড, মেড আপ অফ হেটারোপলিস্যাকারাইডস। ফেভিকল কি ডিফারেন্ট গামের থেকে? হ্যাঁ অবশ্যই, কারণ ফেভিকল হচ্ছে সিনথেটিক পলিমার, ঠিক আছে। অন্যদিকে গাম হচ্ছে হেটারোপলিস্যাকারাইড, তার মানে এখানে একের বেশি মনোমার গুলি আর গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। অন্যদিকে ফেভিকল হচ্ছে সিনথেটিক, এগুলোকে বানানো হয় বাইরে থেকে এই পলিমার গুলিকে, ঠিক আছে। ফাইনালি দ্য কোয়ালিটেটিভ টেস্ট ফর প্রোটিন, ফ্যাট, অয়েল, অ্যামিনো অ্যাসিড ফর ফ্রুট জুস, সালাইভা, সোয়েট, নট মাচ ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আসে না, বিকজ এগুলো বায়োকেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ, আর বায়োকেমিস্ট্রি তোমার অত বেশি নেই। Find out how much cellulose is made by all the plant biosphere compared with how much paper is manufactured by man. Hence, what is the conversion of plant? হ্যাঁ, এটা বলছে যে কতটা সেলুলোজ প্লান্ট তৈরি করে, আর আমরা প্রত্যেকদিন কত বেশি প্লান্টকে, আমরা কত বেশি প্রত্যেকদিন পেপার তৈরি করি। এখান থেকে একটা আইডিয়া চলে আসবে যে মানুষ কত পরিমাণে গাছ কেটে কেটে কাগজ তৈরি করছে, তাই তো, পেপার তৈরি করতে, এবং কত বেশি লস হচ্ছে এর ফলে। তো এটা আমি তোমাদেরকে একটা রাফ এস্টিমেশন দিচ্ছি, এগুলো ইন্টারনেটের ভ্যালু, ঠিক আছে। যে বায়োস্ফিয়ারে প্রায় 100 বিলিয়ন টন সেলুলোস, সেলুলোস টোটাল 170 বিলিয়ন জৈব পদার্থ রয়েছে, তার মধ্যে 100 বিলিয়ন টন হচ্ছে সেলুলোস। আর পেপার যদি বলি, বা যে হ্যাঁ পেপার বা কাগজ তৈরিতে কত পরিমাণে ব্যবহৃত হয়েছে, প্রায় 0.5 বিলিয়ন টন কাঠ আমরা ব্যবহার করে থাকি। তাহলে তোমরা বলতে পারো যে আহ তাহলে বুঝতে পারছো বছরে প্রায় 0.5 বিলিয়ন টন হিসেবে আমরা কাঠে ব্যবহার করি কাগজ তৈরিতে। আর টোটাল সেলুলোজ কত? 100 বিলিয়ন টন সেলুলোজ প্লাস তৈরি করে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে যত বেশি আমরা সেলুলোজ ব্যবহার করছি, ধীরে ধীরে গাছের পরিমাণ, অবশ্যই গাছ কাটা পড়ছে, তো অবশ্যই গাছের সংখ্যা একটা সময় আসবে যখন গাছের পরিমাণ হয়তো 100-200 বছর পরে, যদি ঠিক মতো সবকিছু কন্ট্রোল না করা হয়, তাহলে হয়তো সমস্ত প্লান্ট শেষ হয়ে যাবে, তারপর হিউম্যানেরও অস্তিত্ব মিটে যাবে। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ এনজাইমস। এনজাইমের ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা লাস্ট ভালো কোয়েশ্চেন, এটা করে শেষ করবো। ওকে, তো এনজাইম বা উৎসেচকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বলো, কি কি সেগুলো? প্রথম, এটা একটা প্রোটিন, তাহলে এটা একটা ম্যাক্রোমলিকিউল বা বৃহৎ অণু, এটা একটা বৃহৎ অণু। বৃহৎ অণু হলে তার সঙ্গে এর অনেক বেশি আণবিক ওজন হবে। দুই, হ্যাঁ, 2 নম্বর কি, এর কাজ কি? এর কাজ হচ্ছে বিক্রিয়ার হারকে দ্রুত করা। তার জন্য কি করে? তার জন্য হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি বা অ্যাক্টিভেশন সাবস্ট্রেট থেকে যদি যখন অন্তর্বর্তী অবস্থায় পৌঁছানোর জন্য যে সক্রিয়করণ শক্তিটা জরুরি হয়, সেই সক্রিয়করণ রোগটি হ্রাস করা, যাতে সাবস্ট্রেট তাড়াতাড়ি অন্তর্বর্তী স্তরে পৌঁছতে পারে এবং সেখান থেকে পদার্থে পরিণত হতে পারে। 4 নম্বর, এটা কোনো রিয়াকশনের শুরু করে না, কোনো রিয়াকশনকে শুরু করে না। তাহলে উৎসেচক কোনো রিয়াকশনকে শুরু করে না, এটা অ্যাকশন স্পেসিফিক। এদের উৎসেচকদের কাজ, কাজের আমরা যে কোনো উৎসেচকে যে কোনো সাবস্ট্রেট দিয়ে দেবেন না, উৎসেচকের কার্য আহ, এবং সাবস্ট্রেট স্পেসিফিক হয়, ঠিক আছে। আর কি, সাধারণত টার্সিয়ারি স্ট্রাকচার বা প্রগৌণ গঠনে এটা অ্যাক্টিভ, প্রগৌণ গঠনে হচ্ছে এটা সক্রিয় অবস্থা। তারপর এ একটা অপটিমাম টেম্পারেচার বা বলতে পারো অনুকূল তাপমাত্রা এবং পিএইচ এ সব থেকে বেশি পরিমাণে কার্য করতে সক্ষম, অন্য তাপমাত্রায় এদের কার্যক্ষমতা হ্রাস পায়। ওকে, আর আর বলতে পারো যে হ্যাঁ, বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের প্রেজেন্সে এদের কার্যক্ষমতা বিলুপ্ত হতে পারে বা কার্যক্ষমতা হ্রাস পেতে পারে, যেগুলো হচ্ছে প্রতিরোধক।
এই তো প্রতিরোধকের প্রেজেন্সে কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। আবার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালে এরা সর্বোচ্চ গতিতে পৌঁছায়, ভিম্যাক্সে পৌঁছায়, তারপরে আর সেখান থেকে কোনো ইংলিশ হয় না। ঠিক আছে, তো যে সমস্ত শর্তগুলি ছিল না যেগুলো কার্যক্ষমতা প্রভাব পড়তো সেগুলো লিখে দেবো, এর গঠন সম্বন্ধে একটু বলে দেবো। এগুলি হচ্ছে প্রোবায়োটিক, তার সঙ্গে এর যে অ্যাকশন এবং সাবস্ট্রেট স্পেসিফিক এইরকম একটা রেডি করে দেবো। ঠিক আছে, তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। রিড এনসিআরটি প্রপারলি, ঠিক আছে, এনসিআরটি পড়ো ভালো করে, এনসিআরটি লাইন ধরে ধরে ট্রাই টু ফোকাস। উৎসেচক পার্টটা ভালো করে দেখার চেষ্টা করো, উৎসেচক প্রচুর কোশ্চেন আসে। বিপাকজাত পার্টটা থেকেও এমসিকিউ অনেকবার জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে, তো দ্যাটস অল। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। আশা করছি বোঝা গেছে কতটা। এনসিআরটি নিজে থেকে পড়ো, তারপর অনুশীলনী কোশ্চেন গুলো করে দেখো। ঠিক আছে, কোনো অসুবিধা হলে তারপর এনসিআরটি কে নিজে রিড করে, না বুঝতে পারলে ডাউট সেশন বগেরা জিজ্ঞেস করো, বাট ট্রাই করো যত বেশি এনসিআরটি কে যত বেশি বার পড়ে কোশ্চেনের সাথে তুমি লিঙ্ক করতে পারো, প্রিভিয়াস ইয়ারের পেপার বা যেভাবে হোক, বাট ট্রাই টু লিঙ্ক দেম। ওকে, থ্যাংক ইউ।